আর কিছুক্ষণ বাদেই মাঠে নামছে ইউরোপের দুই শক্তিধর দেশ, একদিকে স্পেন, অন্যদিকে ফ্রান্স। এবছর যদি স্পেনের খেলা দেখি, আপনারা যদি স্পেনের খেলা খুব ভালো করে কেউ দেখেন ইউরো কাপে, স্পেন কিন্তু তাদের যে পুরনো ফরমেশন অর্থাৎ তিকি টাকা ফুটবলের উপরই কিন্তু তারা সীমাবদ্ধ। সেইভাবে তাদের ফুটবল স্ট্র্যাটেজিতে খুব একটা চেঞ্জ আনেনি। সবার আগে আমাদের ইউরোর যে ডায়েরি, আজকের এই টক শো ইউরোর ডায়েরিতে আমাদের মধ্যে আজকে যে উপস্থিত হয়েছেন তার সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। মিস্টার বাদল চক্রবর্তী, প্রাক্তন জাতীয় রেফারি এবং জাতীয় দলের সম্ভবত ত্রিপুরা থেকে আপনিই প্রথম রেফারি। প্রথমে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে নমস্কার এবং স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। বাদলবাবু, প্রথমেই যদি এবছর খেলাটা দেখেন তাহলে দেখুন স্পেন কিন্তু তার সেইভাবে যে ফুটবল ফরমেশন বলুন খুব একটা চেঞ্জেস আনেনি। 4-4, কখনো সেটাকে ভেঙে 4-2-2 করে দিচ্ছে, কখনো 3 ফরমেশন খেলছে। ফরমেশনটা এক একটা দলের অনুযায়ী হয়, কিন্তু তাদের ফুটবল যে শিল্প বা ফুটবলের যে দর্শন, তাতে কিন্তু খুব একটা পরিবর্তন আসেনি। তিকি টাকা ফুটবলের উপরই তারা নির্ভর। অন্যদিকে আমি গত ম্যাচে প্রথম দেখলাম ফ্রান্স পর্তুগালের বিরুদ্ধে, ফ্রান্স কিন্তু একটা নতুন আঙ্গিকে ফুটবল খেললো। খুব ভালো করে দেখলে দেখা যাবে যে এমবাপে, যদিও এমবাপে পুরোপুরি ফিট নয়, এটা 100% ঠিক, এমবাপেকে দেখা গেল যে মাঝমাঠ ওরিয়েন্টেড ফুটবল না খেলিয়ে এমবাপেকে অনেকটা বেশি রাইট ব্যাকে খেলাচ্ছে, যাতে সে রাইট প্রান্ত থেকে আক্রমণ করতে পারে। অন্যদিকে ফ্রান্স কিন্তু আমরা যে দেখলাম, ফ্রান্স কিন্তু মাঝমাঠের যে আমরা যে জিনেদিন জিদান এর ফরমেশনে যখন ফ্রান্স খেলতো, সেই খেলা যদি দেখি তাহলে মাঝমাঠে অনেক বেশি দৃষ্টিনন্দন ফুটবল খেলতো ফ্রান্স। কিন্তু এই বছর ফ্রান্স দেখলাম যে মাঝমাঠের পরিবর্তে তারা উইং প্লের উপর বেশি নির্ভর করছে, এবং মাঝে মধ্যে উইং প্লেটাও তারা হচ্ছে লং ফরমেশন অর্থাৎ লং বলের দিকে চলে যাচ্ছে। এই যে ফ্রান্সের খেলার একটা পরিবর্তন, সেটা এক একটা কোচ এক এক রকম ভাবে টিম গেম তৈরি করে। আজকে স্পেন টিকিটাকা ফুটবল, একদিকে ফ্রান্স, ফ্রান্স কিন্তু পাওয়ার ফুটবল খেলতে ইউরোপের মধ্যে ভালোবাসে জার্মানির পর। সেই জায়গা থেকে আপনাকে কি মনে হচ্ছে আজকে টিকিটাকা ফুটবল, যা মাঝমাঠে একাধিক পাস, পাসের পর পাস, 17টা 18টা পাস খেলতে পারে, সেই ফরমেশন থেকে যদি আপনাকে ড্রিবল করতে হয়, আপনাকে যদি গোল করতে হয়, তাহলে অনেক বেশি আপনাকে অপোনেন্ট ফ্রান্স স্পেনের বক্সের সামনে যেতে হবে। সেই ক্ষেত্রে ফ্রান্স কি করতে পারে? দেখুন, আপনি প্রথমে যে ব্যাখ্যা দিলেন তাতে কিন্তু প্রথমে বলবো, স্পেন তার ওই যে আঙ্গিকে সে ফুটবল খেলতো, টিকি টাকা যেটা দেওয়া নেওয়া করে, সেটা এখনের ইউরোপে খুব একটা চলবে বলে মনে হচ্ছে না। কারণ ফ্রান্স যে পাওয়ার ফুটবলটা খেলে, ইউরোপিয়ান ঘরানার যে ফুটবল, সেখানে এমবাপের মধ্যে স্কিল আছে, স্পিড আছে, সব আছে। তা এমবাপে এখন এই মুহূর্তে একটু ব্যাকফুটে আছে। এর অর্থে এ নয় যে একটু ইনজুর্ড হয়েছে বলে ফ্রান্স দুর্বল হয়ে গেছে, তা নয়। কিন্তু এই ফ্রান্স ভার্সেস স্পেনের খেলায় দেখা যাবে যে আসল ফ্রান্সকে কিন্তু আমরা দেখবো, যেটা বোধহয় ওরা ভিতরে রেখে দিয়েছে। স্পেন যেটা অতি সহজ মনে করছে, ওরা মানে স্পেনের কোচ বলছেন যে আমরা পাওয়ার ফুটবলকে ভয় পাই না। জার্মানিকে হারিয়ে একটু গর্বর সঙ্গে যেন বলছে, মনে হচ্ছে পাওয়ার ফুটবলকে ভয় পাই না। কিন্তু আমার মনে হচ্ছে, আপনি যে প্রথমেই বললেন, ফ্রান্সের কিন্তু ওই এমবাপেকে পিছনে জিদানের মতো পিছনে রেখে সমস্ত অ্যাটাকটাকে নিয়ে যাওয়ার জন্য, সেটাকে কতটা স্পেন পারবে এই টিকিটাকা করে। কারণ আপনাকে গোল পেতে হবে, কারণ জটলা করলেই অপোনেন্ট পেয়ে যাবে, আপনাকে কিন্তু ব্লক করে দেবে। আপনাদের যত স্কিল প্লেয়ারই থাকবে, গোল তো করতে হবে, পেনাল্টি বক্সে ঢুকতে হবে। তার আগেই তো যদি ফ্রান্স ব্লক করে দেয়, কি করবে এখন? কারণ ফ্রান্সের ডিফেন্সও কিন্তু খারাপ না, ফ্রান্সের ডিফেন্সও খারাপ না। আর আমার মনে হয় ফ্রান্সের স্ট্র্যাটেজি হলো এমবাপেকে ফাইনালের জন্য লকারে রেখে দাও। লকারটা ওপেন হবে, আমরা সেমিফাইনাল থেকে ওপেন করব, ধীরে ধীরে আমাদের যা আছে বের করবো। এমবাপেকে যার জন্য ইনজিওর্ড, এটা আমি তো বলবো, কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে হাঁপিয়ে পড়ছে, আর ও কিন্তু খুব একটা ইনজিওর্ড বলে মনে হচ্ছে না।
ও যখন নর্মাল থাকে তখন একটা মনে হয়, আবার পরে টরে গেলে একটা কিছু তার যে অ্যাপিয়ারেন্সটা তাতে মনে হয় ফুটবলে একটা আপনার তবে হচ্ছে বডি কন্টাক্ট গেম, সঙ্গে তো অ্যাক্টিং প্লে থাকবে। ডাকবে মানে আমার যার জন্য ফুটবলে একটা আইনও হয়েছে, অ্যাক্টিভ প্লে হলে ইয়েলো কার্ড দেখাও। ইয়েলো কার্ড। তার কারণ এই করে সময় নষ্ট করার সুযোগ যাতে না পায়। কিন্তু এমবাপ্পেকে অত সহজে ছেড়ে মানে অত ইজি দেখলে কিন্তু আমরা ভুল করব। একটা আমি ছোট্ট একটা প্রশ্নও করি আপনাকে, যে দেখুন এমবাপ্পে এর আগের দিন আমরা দেখলাম এমবাপ্পে কিন্তু যেহেতু অপোনেন্ট রোনাল্ডো রয়েছে, হ্যাঁ, সেহেতু এমবাপ্পেকে একটু পিছনের দিক থেকে খেলাচ্ছিল, কিন্তু সেটা ডান দিক থেকে খেলাচ্ছিল, বারবার ডান দিক থেকে লং বলে এমবাপ্পে কিন্তু মাঝ মাঠে ঢোকার চেষ্টা করছে, সেই জায়গাতে পর্তুগালের বিরুদ্ধে বারবার কিন্তু এমবাপ্পে আটকে গেছে। এবং মাঝ মাঠের যে খেলাটা ফ্রান্সের, সেটা কিন্তু ধরেছে হচ্ছে গ্রিজম্যান কিন্তু অনেক বেশি পাসিং ফুটবল খেলেছে, এবং এমবাপ্পেকে বল সাপ্লাই দেওয়া বা অন্যদিকে বক্সের সামনে বল সাপ্লাই দেওয়ার কাজটা করে এসছে গ্রিজম্যান। আজকে গ্রিজম্যানের কি হতে পারে? গ্রিজম্যানকে কি মাঝ মাঠে রেখে গ্রিজম্যানকেই কি বল সাপ্লাই দেওয়ার কাজটা করাবে, না এমবাপ্পে গ্রিজম্যানের ভরসা না করে মাঝ মাঠে নিজেই বল নিতে চলে আসবে, এবার ড্রিবল করে যতটা দূর যাওয়া যায় গোল করা বা গোলের পজিশন যতটা খোলা নতুন যায়। এমবাপ্পেকে দেখতে পাবেন আমার মনে হচ্ছে স্পেনের সঙ্গে খেলা আমরা নতুন এমবাপ্পেকে দেখবো। নতুন মানে এই টুর্নামেন্টে ইনজুর্ড হওয়ার পরে যেটা আমাদের মনে হয় যে মানে পর্তুগালের সঙ্গে খেলা, এটা সাজানো নাটক হতে পারে, যে এমবাপ্পে আমাদের এমবাপ্পে ছাড়া এমবাপ্পেকে তুলে নেওয়া। এই যে এমবাপ্পে তুলে রেখে দিল, মানে আজকের খেলাতে দেখা যাবে আসল এমবাপ্পে, হোয়াট ইজ এমবাপ্পে। এমবাপ্পে কেন পৃথিবীর সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে ধনী টিম কেন এমবাপ্পেকে নিয়ে গেল? রিয়াল মাদ্রিদের মতো টিম যার বাজেট চিন্তাই করা যায় না, ওরা কেন নিয়ে গেছে? আজকে বোধহয় আমরা দেখতে পাবো, যদি কষ্ট করে যারা রাত্র থেকে খেলা দেখবে 12:30টায়। এটা অনেকে বয়স্ক লোকদের পক্ষে অসুবিধা হলো, আমার মনে হয় কষ্ট করে হলে দেখা উচিত আজকের খেলাটা। কারণ আপনার নেদারল্যান্ড আর ইংল্যান্ড এটা কিন্তু এক ঘরানা টাইপের খেলা, পাশাপাশি দুটো দেশ, ওরা আরো ঘরানাটাও এক। আর স্পেন আর যেটা আপনি বললেন সব প্লেয়াররাই তো মোটামুটি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। আর আপনি যেটা বললেন একটা হলো টিকি টাকা, মানে স্কিল আছে, ছোট ছোট পাঁচ আছে, দৃষ্টিনন্দন ফুটবল আছে, একটু ল্যাটিন আমেরিকান স্টাইলে ফুটবল খেলছে, কিন্তু এটা দিয়ে চলবে না। যার জন্য ব্রাজিলের কিন্তু এই করুণ অবস্থা। আমরা ব্রাজিলকে এই অবস্থায় দেখবো কেউ চিন্তাও করেনি। কিন্তু আপনি যেটা বললেন শুরুতে, ভূমিকাতে যেটা রাখলেন, যে ফ্রান্স যে ফুটবলটা খেলে পাওয়ার ফুটবল প্লাস স্কিল ফুটবল প্লাস ওর আবার ল্যাটিন আমেরিকা একটু ঘরনা, স্পিডের সঙ্গে একটু টুকটাক কাজ করে, এত সুন্দর দৃষ্টিনন্দন কাজ করে, যেটা থেকে যে কোনো মুহূর্তে একটা গোল পেয়ে যেতে পারে। সেইটা কিন্তু আমরা আজকে দেখবো। আমার তো 100% বিশ্বাস যে নতুন এমবাপ্পেকে দেখবো। গত ম্যাচে বা তার আগের ম্যাচে ফ্রান্সকে দেখা গেছে, দেখুন ফ্রান্স মানেই কিন্তু হচ্ছে থিওরি অরি, হ্যাঁ, ফ্রান্স মানেই হচ্ছে জিনেদিন জিদান। একটা হচ্ছে বক্সের বাইরে থেকে একটা দৃষ্টিনন্দন শট নেওয়ার একটা প্রবণতা কিন্তু ছিল ফ্রান্সের ফুটবল ইতিহাস, তাই বলে। কিন্তু এবছর দেখছি ইউরো কাপে ফ্রান্সের প্লেয়াররা কিন্তু সেইভাবে বক্সের বাইরে থেকে, যেটা আপনার একটা ডেঞ্জার জোন বলে থাকি, সেই ডেঞ্জার জোন থেকে সেই রকম শট নেওয়ার প্রবণতা কম। এটা কি শুধুমাত্র যে ইউরো টিমগুলো ওয়াল, অর্থাৎ চার ডিফেন্স খেলা এবং মাঝমাঠ থেকে দুটো প্লেয়ার নামিয়ে নিয়ে এসে এই যে ওয়াল সৃষ্টি করার জন্য এটা খেলছে না, না সত্যি কোচের কোনো আলাদা স্ট্র্যাটেজি? এটা আমার আপনার বিপক্ষ টিমটা ফ্রান্স সম্বন্ধে একটা ত্রাস আছে ওদের। কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখুন আর্জেন্টিনা জয়ী হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি খালি খেলাটা ভেবে ভেবে দেখুন কি ফাস্ট ফুটবল খেলেছে ফ্রান্স লাস্ট ওয়ার্ল্ড কাপ। মানে যে কোন এমবাপ্পেকে আমরা দেখেছি, যে এমবাপ্পে আউটস্ট্যান্ডিং, মানে ত্রাস, মানে অন্য জায়গায় রাত্রিবেলা মা ঘুম পাড়ানোর জন্য, শিশুকে ঘুম পাড়ানোর জন্য দৌত্য আসছে ঘুমিয়ে যায়, এরকম ভাবে বিপক্ষ। সেই জায়গাতে এবারও করেছি কি, সেই এমবাপ্পে ভীতি কিন্তু অপোনেন্ট টিমের, যার জন্য ওরা হাফ লাইনের কাছে ওয়াল তৈরি করার চেষ্টা করছে। পেনাল্টি বক্সের বাইরে ওদের যতবার রেখে দেওয়া, এমবাপ্পেকে তুলে নেওয়ার কারণ হলো এমবাপ্পেকে খেলতে না দেওয়া, ওকে এনসার্কেল করে রাখা, এমবাপ্পে ওর উপর একটা মেন্টাল প্রেশারও তৈরি করে যে ও ইনজিউর্ড, কিন্তু এমবাপ্পে কোনো রিস্ক নিচ্ছে না। কিন্তু
কোনো রিস্ক নিচ্ছে না এই কারণে যে যদি কোয়ার্টার ফাইনালের পরে আমাদের সেমিফাইনাল যাওয়া মানে ফাইনালে পৌঁছে যাওয়া মানেই একটা কিছু করে নেওয়া। আপনার কি মনে হচ্ছে আজকে এমবাপ্পের জন্য জোনাল মার্কিং, যেটাকে আমরা বলি বোতল বন্দি, আজকে কি জোনাল মার্কিং এর পথে হাঁটতে পারে? ওরা জোনাল মার্কিং এর জন্য হাঁটবে, কিন্তু এমবাপ্পের সঙ্গে পারবে না, এটা স্পেনের সেই ক্ষমতা নেই। স্পেনে আপনি খালি একটু ভেবে দেখুন, স্পেন যে ফুটবলটা খেলছে এখন পর্যন্ত, ওই এমবাপ্পেকে জোনাল মার্কিং ওর স্পিডের সঙ্গে পারবে না। ওর স্পিডের সঙ্গে যে স্কিলটা, সেটা ওই যে চট করে একটা বল দিয়ে দেওয়া, এই স্পিডের মধ্যে, এইটা স্পেনের এই ফুটবলার আর নেই যে ও মানে ইয়েতে পারে। হ্যাঁ, 4-5 জন এসে যদি মানে এমবাপ্পেকে ঘিরে রাখতে পারে, কিন্তু ওর স্পিডের সঙ্গে পারার মতো ওই টিকি টাকা ফুটবল দিয়ে আজকে চলবে বলে মনে হয় না। কারণ স্পেনের খেলাটা আমরা ভালোবাসি, দেখতে ভালো লাগে, সুন্দর জিনিস, সব বুঝলাম, শুধু চেহারা সুন্দর দিয়ে কিছু হবে না, আসল কাজটা দেখবেন। একটা আপনাকে কথা, এই যে এর আগের দিনের ম্যাচটা জার্মানি এবং স্পেন, অত্যন্ত বড় ম্যাচ, অঘোষিত ফাইনাল, অনেকেই বলছিল ফুটবল বোদ্ধারা অঘোষিত ইউরোর ফাইনাল। সত্যি একদম জার্মানি হোম গ্রাউন্ডে খেলছে, সেই জায়গাতে দাঁড়িয়ে নিজে তো জীবনে বহু ম্যাচ পরিচালনা করেছেন জাতীয় রেফারি হয়ে। এই ধরনের ম্যাচ গতকাল এবং আজকে যারা রেফারিরা পরিচালনা করবে, তাদের কাছে এই ধরনের ম্যাচ কতটা মাইন্ড গেমিং, কতটা কঠিন? সবচেয়ে যেটা আপনার প্রশ্ন আমি বলি, মানে আমার দেখা শ্রেষ্ঠ রেফারিং হলো জার্মান ভার্সেস এই স্পেনের খেলাটা। হোম গ্রাউন্ডে খেলা, জার্মান খেলছে, আপনি ওর খালি রেফারি বলে মানসিক চাপটা চিন্তা করুন। ও তো বাড়ি ফিরে যেতে হবে, ওকে আমরা এখান থেকে শহর থেকে বাড়ি যেতে পারি না। কলকাতা শহরে এত বড় বড় ম্যাচ হয়, মানে আমার নিজের অভিজ্ঞতা আছে যে আমার হোটেলে ফিরে যেতে হবে, এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে কাজ করে। সেই জায়গাতে জার্মানের ইউরোর মতো খেলা, যেখানে যাকে বলা হয় ওয়ার্ল্ড কাপের পরের টুর্নামেন্ট হলো ইউরো কাপ, সেই ইউরো কাপে বাঁশি বাজাচ্ছে হোম গ্রাউন্ডের এগেইনস্টে ডিসিশন দিয়েছে। আপনি খালি ওই হ্যান্ডবলটার কথা চিন্তা করুন, যেই হ্যান্ডবলটা আমরা আপাত দৃষ্টিতে সাধারণ দর্শকরা সবাই বলবো পেনাল্টি দেওয়া উচিত ছিল, কিন্তু অ্যাজ পার ল যে বিশ্লেষণে যাবেন যে এটা পেনাল্টি না, হ্যান্ডবল হয় না, কারণ হাতের কোনো মুভমেন্টই ছিল না। ইচ্ছাকৃত তো নাই, সেটা ইন্টেনশনাল কথা এখন তুলে দিয়েছে ওরা, কারণ এতে রেফারিদের একটু চালাকি করার সুযোগ থাকে, সেই সুযোগটা তুলে দিয়েছে এখন ফিফা। বলে যে না, মানে ওর মেথড অফ প্লেয়িং সেটা তো ওই মেথড অফ প্লেয়িং এ হাতটা যেভাবে রেখেছে, আপনি একটুকু নড়াইন, বরং হাতটাকে এসকেপ করার চেষ্টা করেছে বলটা এসে, সেই জায়গাতে এটাকে পেনাল্টি না দেওয়া কত বড় বুকের হিম্মত। এ হলে বলে যে হ্যাঁ আমি আইনকে টোটো ফলো করেছি, যার জন্য কিন্তু জার্মান কোনো রকম হইচই করতে পারেনি। ঘেরাও সাধারণত আমরা কি রেফারির কাছে গিয়ে আর্গুমেন্ট করে, আপিল করে, তাও করেনি, কিন্তু থার্ড রেফারির কাছেও গিয়ে যায়নি, এবং রেফারি অ্যালাউই করেনি থার্ড রেফারির কাছে। তো এইটা একটা দেখা আমাদের সৌভাগ্য হয়েছে, যেমন ভালো খেলা দেখছি, সেই সঙ্গে গত ম্যাচে সবচাইতে বেশি কিন্তু হলুদ কার্ড হয়েছে, হলুদ কার্ড, এবং মাঝে মাঝে মনে হয় যে রেড কার্ড বেরোতে পারে, মাঝে মাঝে মনে হয় যে এত হলুদ কার্ড হয়েছে, ডাবল বুকিং হয়ে গেলেই তো রেড কার্ড হয়ে যায়। সেটা কিন্তু পরিস্থিতিটা খুব সুন্দর আয়ত্তে, এবং উনি কিন্তু ওটা মানে চেহারাটা খুব সুন্দর না, কিন্তু আপনি কি মনে আগলি আগলি চেহারা, কিন্তু এই লোকটা যে এত মানে দৃঢ়, মানে মেন্টালি এতটা স্ট্রং, সেটাই সবচেয়ে মানে আমরা ধরুন এই খেলাগুলো, এই যে আমরা দেখলাম। একটা বিষয় আপনাকে, আপনি যে রেফারির কথা বলছিলেন, আমি যদি একটু আপনাকে সংযোজন করি, যে দেখতে সুন্দর না, আরো একজন বিশ্ব ফুটবলের রেফারির কথা না বললেই নয় এই প্রসঙ্গে, অবশ্যই কলিনা, একেবারেই কলিনা, একই রকম দেখতে, মানে কোথাও মনে হচ্ছিল যেন কলিনার কোনো ছোট ভাই সেদিন মাঠে রয়েছে। কলিনা ইতালির বাসিন্দা ছিলেন কলিনা, বিশ্ব ফুটবলার, যত বড় প্লেয়ার হোক না কেন, মাইন্ড গেম কিন্তু কেউ কলিনার উপর আজ পর্যন্ত খাটাতে পারে না। এবং কলিনার বাসি মানেই প্লেয়াররা কিন্তু আতঙ্কিত থাকতো। তখন কাকে না সামলেছে, জিদানকে সামলেছে, রোনাল্ডিনোহো সামলেছে, রোনাল্ডোকে সামলেছে, বেকহ্যামকে সামলেছে, ওয়েল রুনিকে সামলেছে, ফিগোকে সামলেছে, রাউলকে সামলেছে, এত বড় বড় সমাদৃত প্লেয়ারকে কলিনা সামলে এসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে
আজকের যে ম্যাচের রেফারি একই রেফারি সম্ভবত এখনো পর্যন্ত যতটুকু আমি জানি, মানে আমার এই মানে এই টুর্নামেন্টের দেখা আপনার সেরা রেফারি এই জার্মান ভার্সেস এই মানে এই আমরা আপনার ইয়েতে খেলাটা যেটা দেখলাম, মানে এই জার্মান হেরে গেল স্পেনের সঙ্গে, আমার দেখা বেস্ট রেফারিং। মানে ইভেন যদি আমি কম্পেয়ার করি লাস্ট ওয়ার্ল্ড কাপ কলিনা তো এর আগে রিটায়ারমেন্টে চলে গেছেন, মানে বেস্ট রেফারিং, মানে ওনার তুলনা হয় না। মানে হোম গ্রাউন্ডে এতটা মানে স্ট্রং মাইন্ডেড রেফারিং করা, কতটা মানসিক শক্তি লাগে। নিজে একজন আমি রেফারি, আমি তো ওনাদের কাছে পিপিলিকা মাত্র, কিন্তু সেই জায়গায় তো আপনাকে বলছি যে যেই মানসিক দৃঢ়তার প্রয়োজন, সেটা যেটা উনি দেখিয়েছেন সেদিন, সত্যি খেলাটা যতটা না ইয়ে মানে জার্মান আর স্পেন খেলেছে, তার চেয়ে বেশি মনে হয়েছে রেফারি ভালো খেলিয়েছেন, খেলা পরিচালনা করেছেন। তো সেটা আমাদের সবচেয়ে বড় পাওনা এবার ইউরোর, যে না, সঠিক পথে থাকলে কেউ কিছু করতে পারবে না। সঠিকভাবে থাকলেই, মানে যদি সততার সঙ্গে সঠিক পথে দৃঢ় চেতনা যদি আইনের প্রয়োগ করে, তাহলে যে কোনো টিমকে ফেস করতে পারবে, যে কোনো পরিস্থিতিকে ফেস করতে পারবে। এত হাজার হাজার দর্শক গ্যালারিতে বসে আছে, জার্মানের ঘরে জার্মানরা এসে, আর এমনি ওরা ইংল্যান্ডের পরে কিন্তু সবচেয়ে হলিগান হলো জার্মান সমর্থক। এটা তো আপনি ভালো করে জানেন। সেই জায়গাতে ওদেরকে কন্ট্রোল করা, এটা কিন্তু মানে এবার আমি একটু আসবো এবার আপনার কাছে, যে স্পেনের কথা। অবশ্যই এতক্ষণ আমরা ফ্রান্সের প্লেয়ারদের দিকে আলোচনা করলাম, স্পেনের নিকো উইলিয়ামস, কি বলবেন? ওকে তো কি বলবো, ও সম্বন্ধে রিয়েলি নতুন একটা ইনভেনশন। ওকে তো আমরা ওকে আপনি ওর দিকে যদি দৃষ্টি না রাখেন, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ফ্রান্স যদি আজকে দৃষ্টি না রাখে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। নিকো আর হচ্ছে সবচাইতে বড় একেবারে এই মুহূর্তে যে স্ট্রাইকার বিশ্ব ফুটবলের, যাকে বিশ্ব ফুটবলের আগামী দিনে তাস বলা হচ্ছে, তিনি হচ্ছে সিমেন। মাত্র 16 বছর বয়স। সিমেন মাত্র 16 বছর বয়স। মানে যেই সময়তে আমাদের ভারতবর্ষে ফুটবল লোকে খেলে, শুরু করে খেলা, সেই সময়তে বিশ্বকাপ। বলি নেইমারকে কিন্তু জাস্ট 6 ইয়ার 6 বছর বয়স থেকে তাকে ফুটবল স্কুলে নিয়ে গেছিল কোচ। এটা আমাদের দেশে চিন্তা করতে পারে না। এটা এই যে আপনি বললেন না, আমাদের 16 বছর আমরা খেলা শুরু করি, মানে 30 বছরে আমরা জাতীয় দলে চান্স পাবো কিনা চিন্তা করি। ওদের দেশে 30 বছরে খেলা রিটায়ারমেন্টের চিন্তা করে। তাহলে এখনো রোনাল্ডো মাঠে নামে, পর্তুগালে রোনাল্ডো মাঠে নামে, কিন্তু এই বয়সে নামার কথা নয়, যে পরিশ্রম করে নামান। আজ এই ছেলেটির কথা বলছেন সিমান, তো ও আগামী দিনে কি হবে আপনি ভেবে দেখুন। আজকে তবে ওকে খেলতে দেবে না, ফ্রান্স ওকে খেলতে দেবে না, কিন্তু এটা আপনি শিওর থাকতে পারেন। ওকে, কারণ বাচ্চা ছেলে, ওদের ওই মানে ফ্রান্সের কোচ যে বুদ্ধিমত্তা, মানে চাণক্যের মতো বুদ্ধি, সেটা ওকে খেলতে দেবে। আপনার কি মনে হয় প্রথমেই সিমেনকে একটা দুটো কি কড়া ট্যাকেলে চলে যেতে পারে? না, কড়া ট্যাকেলে এবার কেউ যাচ্ছে না, কেন জানেন? খুব ট্যাকেল হচ্ছে, খুব সুন্দর, মানে সফট ট্যাকেল কোনোটাই হচ্ছে না, কিন্তু ইয়েলো কার্ড জাস্টিফাইড, মানে ইয়েলো কার্ডের মতোই ফাউল হচ্ছে, কিন্তু যেটা আমরা কড়া ট্যাকেল, আপনি যেটা বলছেন মানে রেড কার্ডও হয়ে যাবে, এটাতে যাবে না। কারণ এবার কার্ড কেউ কিন্তু বের করতে দ্বিধাবোধ করছে না, কারণ ডাবল বুকিং হয়ে গেলে মাঠ থেকে উঠে যেতে হবে। এই কারণ ডাবল বুকিং হয়ে আছে অনেকগুলো টিমের, যারা এইবার সেমিফাইনালে খেলবে তারা কিন্তু অনেকে খেলতে পারে না। এবার এটাতে যাবে না, ওকে কড়া ট্যাকেল, ওকে খেলতে দেবে না। খেলতে না দেওয়ার এখন নতুন কতগুলো টেকনিক বেরিয়েছে, ওই জোনাল মার্কিং করে দাও, যেটা মানে আপনার করে দিলে, যেটা এমবাপে লাস্ট খেলাটা করেছে, এমবাপেকে বাধ্য হয়ে কিন্তু তুলে নিয়েছে ওরা। কারণ এমবাপেকে এরকম ভাবে এমবাপে কারোর সঙ্গে সংঘর্ষে যাবে না, কারণ একটু ইনজুর্ড আছে, ও তো ও যাবে না সংঘর্ষে। এটা এবার ওই যে করার ট্যাকেলটা করতে গেলেই রেড কার্ড হয়ে যেতে পারে। কারণ জার্মান যখন চলে গেছে, এখন কার্ড দেখাতে কেউ আর চিন্তাই করবে না। এরকম রেফারিং যখন হয়েছে জার্মানের এগেইনস্টে, সেখানে তখন তো চিন্তাই নেই রেফারিদের।
কিন্তু সিমেন্ট যেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং দেখা যাচ্ছে, সিমেন্ট কিন্তু অনেক বেশি মাঝমাঠ থেকে খেলা তৈরি করে নিজে বল নিয়ে ছুটতে পারে। সেই জায়গাতে অবশ্যই ফ্রান্সের দীর্ঘদেহী সব হচ্ছে ডিফেন্ডাররা, যাদের গড় উচ্চতা প্রায় 6 ফুট মানে 6 ফুট 8 উপরে, সেই জায়গাতে দাঁড়িয়ে সিমেন্টের স্ট্র্যাটেজি কি থাকবে? সোজা মানে উইং প্লেতে বা যদি ফ্রি কিক থেকে অনেক বেশি বল নেওয়া, না মাঝমাঠ থেকে গতিশীল ফুটবল? না, সিমেন্ট আপনার ওই মাঝমাঠের মাঝমাঠ থেকে বেশি বেরোবে না। আপনি দেখবেন সে তার গতি ওখান দিয়ে বল সে ডিস্ট্রিবিউট করে দেবে, বলকে ছেড়ে খেলবে, কারণ ও জানে ওকে ওই বডি কন্ট্যাক্ট ওদের সঙ্গে পারবে না। বডি কন্ট্যাক্ট আপনি এই ফ্রান্সের এই দীর্ঘদেহী মানে শক্তিশালী ডিফেন্ডারদের ওদের সঙ্গে ও যাবে না সংঘর্ষে, ও যাবেই না। ও অনেকটা তো ল্যাটিন আমেরিকার স্টাইলে ফুটবল খেলে, ও স্টাইলটা কিন্তু ল্যাটিন আমেরিকা, ওই সংঘর্ষে যাবে না ও অন্তত। এমবাপে যখন মানে বয়স কম ছিল, এমবাপে কিন্তু যখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে অতটা সংঘর্ষে যেত না, কিন্তু তখন মানে এখন সংঘর্ষে যায় মানে কি শক্তিটা অর্জন করেছে যাওয়ার মতো। ওকে অপেক্ষা করতে হবে। আমরা ওর দিকে তাকিয়ে থাকবো, ওর খেলা দেখার জন্য নিশ্চয়ই তাকিয়ে থাকবো, কিন্তু ওর থেকে আমরা অতটা আশা করব না যতটা আশা আমাদের ভিতরে জেগে আছে যে ওর খেলাটা দেখার জন্য, কিন্তু অতটা সংঘর্ষে যাবে না ও। এর আগের দিন দেখলাম যে সিমেন্টকে তুরেল দিয়ে এক্সট্রা টাইমে ম্যারিনোকে নামালো, এবং ম্যারিনোই কিন্তু লাস্ট গোলটা জার্মানির হয়ে করলো। আজকে কি ম্যারিনোকে মানে 70-60 মিনিটের উপর নামাবে, না সিমেন্টকে পুরোটা খেলাবে? কি মনে হচ্ছে? আপনার প্রথম সিমেন্টকেই খেলাবে, তারপরে ওরা যদি দেখেন সিমেন্ট খেলতে পারছে না কোনো, তখন প্রথমেই যাবে না, কারণ পরের দিকে নামতে পারবে না। পরের দিকে কারণ জটটা বেড়ে যায়, তো যখনই ঝামেলা হয় মানে খেলাটা যেই ড্র হচ্ছে, ধরুন গোল হচ্ছে না, তখনই তো বিপক্ষ যে স্ট্র্যাটেজি নেবে ওরা আক্রমণে যাওয়া মুশকিল হয়ে, যার জন্য ওকে প্রথম খেলিয়ে দেখবে। প্রথম অন্তত 60 মিনিট তো খেলাবেই, 60 মিনিট পর্যন্ত যাবে, তারপরে চিন্তা করবে। এর আগে ওকে তুলে নেওয়ার চিন্তা করবে না, কারণ ও তো খেলাটা তৈরি করতো, ও তো গেম মেকার, গেম তৈরি করে দেয়, ওর দলের লোকরা খেলছে, ও বল মানে বাইরে রাইট উইংসে দিচ্ছে, লেফট উইংসে দিচ্ছে, ও যেভাবে খেলাটা তৈরি করে সেটা এতটুকু বয়সের একটা ছেলের থেকে আমরা সত্যি আশা করতে পারি না। যেটা আপনি একটু আগে বললেন যে আমাদের দেশে তো 16 বছর বয়সে খেলাই শুরু করে, মানে বলতে গেলে আমরা নার্সারি ফুটবলে খেলতে শুরু করি 16 বছর বয়স থেকে। সেটা আপনার ওকে প্রথমেই নামাবে, দেখবে টেস্ট করে কোচ যে ওকে মারতে যায় কিনা, ওকে কি করে এটা দেখবে। তবে সেও তো এত বড় টুর্নামেন্টে যখন খেলতে নেমেছে, সে একবারে ইজি আমরা ভাববো যে সে মাটির পুতুলের মধ্যে গলে যাবে ওদের কাছে, তা কিন্তু না, তা হবে না। তা আমরা ওটা চিন্তা করা, তাহলে আমরা ভুল চিন্তা করব, কারণ নাহলে এই প্লেয়ারটাকে কি এত বড় একটা ওয়েটের টিমে চান্স কি করতে পারে? মূলত স্ট্র্যাটেজিটা কি হবে? তারা কি 4-4 ফরমেশনে খেলবে, না 4-2-2-1 ফরমেশন? আপনি লাস্টেরটা কি বললেন? 4 প্রথমে 1, না ওটা বাদ দিয়ে দিন, লাস্টে যেটা বললেন 4 হলো, তারপর হচ্ছে 2 4-2-6, 2 হচ্ছে 8, 9 10 11। এইটাই ওরা এটাতে যাবে, এইটাতে যাবে ওরা। না 4টা সেখানে কমিয়ে 3 করে দেবে? না, ওটাকে 4 রাখবে, 3 করবে না। 3 করলে গ্যাপ তৈরি হয়ে যাবে, ওই গ্যাপ দিয়ে বেরিয়ে যাবে। গ্যাপ আগে তো ব্লক করবে, আগে জটলা বাড়ানোর জন্য ব্লক করবে, জটলাটা বাড়ুক, যার জন্য এই আপনার এই ফরমেশনটাকেই ওরা রাখবে। এই ফরমেশনটা চেঞ্জ করবেন, দেখবেন আপনার এই লাস্ট যে ফরমেশনটা দিলেন এটা রাখবে, আপনি মিলিয়ে দেখবেন আজকে, কারণ এটা দিলেই এটা মানে 4 পরবর্তীকালে মাঝমাঠে যেটা 4 সেটা যদি 2-2 করে দেয়, তাহলে কি হবে? যদি মাঝমাঠ থেকে যখন উইং প্লে খেলবে তখন গিয়ে সাইড লাইনে আটকাবে। তাছাড়া তো সাইড লাইনে আটকাবে কোথায়? এমবাপ্পে আমার মনে হয় না আজকেও মাঝমাঠ ওরিয়েন্টেড ফুটবল খেলবে, ও মনে হয় রাইট সাইড দিয়েই খেলা শুরু করবে, সম্পূর্ণভাবে বিভ্রান্ত করার জন্য, ডিফেন্সকে বিভ্রান্ত করার জন্য। এমবাপ্পে মাঝমাঠ ওরিয়েন্টেড ফুটবল না খেলে ফুটবলবিদদের যেটা মনে হচ্ছে, ক্রীড়া বিশেষজ্ঞদের যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে অবশ্যই এমবাপ্পে একেবারে রাইট সাইড কেন্দ্রিক আক্রমণটা করবে,
ডিফেন্সকে বোকা বানাবার জন্য বা অপোনেন্ট কোচকে বোকা বানানোর জন্য রাইট সাইড থেকে কখনো মাঝমাঠ আবার কখনো ফরমেশন বা পজিশন চেঞ্জ করে বা সাইডে চলে আসবে, কারণ এমবাপ্পের দুটো পাই সমানভাবে চলে। আপনার এমবাপ্পেকে মাঝমাঠে খেলাবে না হচ্ছে, এমবাপ্পে আপনার উইং দিয়ে খেলবে, কারণ এমবাপ্পের খেলাটা তৈরি হয় মাঝমাঠ থেকে না। এমবাপ্পে দেখবে দরকারে মাঝমাঠে ঢুকে যায়, কিন্তু ও এই উইংসে না থাকলে ওর খেলা এটাই করবে, আজকে এটাই খেলবে। ওখান দিয়ে ও ঢুকতে পারে, আর ওর এত স্পিড ডস করে ঢুকতেই পারে, সেটা মানে আর ড্রিবলও করতে পারে, তার কিছু পায়ে তো কাজ আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা মানে আমরা বিশ্বকাপের থেকে আরম্ভ করে সব খেলায় ওর দেখেছি, যার জন্য বললাম না পৃথিবীর সবচেয়ে দামি টিম ওকে নিয়ে গেছে কেন, যদি ও তো ইজি প্লেয়ার তো নয়। কিন্তু আপনি যেটা বললেন যে এক্ষুনি আপনি বললেন, কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন যে আজকে সে মাঝমাঠ দিয়ে খেলবে না, খেলবে উইংস থেকে খেলবে ও। দ্বিতীয়ত আজকে একদম অনুষ্ঠান শেষের দিকে এই যে ম্যাচ অত্যন্ত টাফ ম্যাচ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কেউ কাউকে ছেড়ে কথা তবে এটা বলবে না। জার্মানের মতো টাফ হবে না, যেটা আপনি মানে আমি আমার দেখা যে সেদিন জার্মান হারবে। আপনি কি ভেবেছিলেন জার্মান হারবে? খেলাটা দেখে মানে মানে না, একটা সময় তো 45 মিনিটের পর পুরো ফুটবলটাই জার্মান খেলেছে, সেই জায়গাতে গোল পায়নি, গোল পায়নি, যার জন্য আর সেই জায়গাতে আমরা বলবো আমরা সবচেয়ে ওই খেলাটাতে আমরা কি বেশি পেয়েছি একজন পৃথিবী বিখ্যাত রেফারিকে পেয়েছি। আমরা ওই খেলাটাতে পৃথিবী বিখ্যাত একজন প্লেয়ারকে পেয়েছি, আর রেফারিকে পেয়েছি, যে রেফারি কলিনার পরবর্তী যাকে কলিনার পরবর্তী। এরকম আমার তো মনে হয় মানে ইউরো, ওদের তো বুকে ইউরো লেখা থাকে, ওদের যদিও ফিফা রেফারি, যেহেতু ইউরো ওটা আলাদা একটা কনফেডারেশন। তো এবার বিশ্ব ফুটবল যেমন বিশ্বের নতুন নতুন তারকা প্লেয়ারদের পাচ্ছে, নতুন একজন তারকা রেফারি আসছে, এটা আমাদের বড় প্রাপ্তি। আর আজকে আমরা কে রেফারিং করবে জানি না, এখন পর্যন্ত রেফারি নিয়ে কোনো বিতর্ক হয়নি, কিন্তু না, টোটাল ইউরো কাপে এখনো রেফারি নিয়ে কোনো বিতর্ক মানে ওরা এত প্রস্তুতি নিয়ে নেমেছে, মানে এটা বোঝা যায় যে হোমওয়ার্ক অনেক আগের থেকে করেছে, কারণ রেফারিং নিয়ে অনেক কথা তো ওঠে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ইউরো ফুটবল মানেই হচ্ছে একটু লং পাসের ফুটবল, হয়তো সেই জায়গাতে সব থেকে বেশি চাপে থাকে হচ্ছে লাইন্সম্যানরা, সাইডম্যানরা হচ্ছে বেশি চাপে থাকে, কারণ হচ্ছে অফসাইডের গ্যারাকলটা হচ্ছে যাচাই করা সব থেকে কঠিন, সব থেকে কঠিন। মানে মাঠের ভিতরে ফুটবল পরিচালনা করা যতটা কঠিন, তার থেকে অনেক বেশি কঠিন কিন্তু অফসাইড যাচাই করা। এখন একটা নতুন সেই জায়গাতে দাঁড়িয়ে এই ইউরো ফুটবলে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভুল অফসাইড হয় না। আর একটা কি জানেন, মানে থার্ড রেফারির কাছে যেতে হয়নি, মানে ভার মানে দ্যাট ইজ ভিডিও রেফারির কাছে যেতে হয়নি কোনো অফসাইড নিয়ে। এবং এক বর্তমানে অফসাইড একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটাতে যে নতুন অফসাইড আইনটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং ইউরোতে চলছে, কিন্তু অফসাইডে থাকলেই অফসাইড হবে না, যদি বল ওয়াজ ডিফ্লেক্টেড ফ্রম দি অপোনেন্ট তাহলে কিন্তু গোল দেয়, গোল তো অফসাইড পজিশনে দাঁড়িয়ে আছে। ও যদি কোনো কারণে ডিফ্লেক্টেড হয়ে যায় অপোনেন্টে, এটা পর্যন্ত মানে নির্ভুলভাবে ওরা চালিয়ে যাচ্ছে রেফারিরা, যেটা আমরা বলবো যে বিশ্বকাপের ক্রিকেটের লোকের তুলনা করলে অনেকগুলি ডিসিশন নিয়ে কিন্তু বারবার বিতর্ক, মানে এটা কি বলে ওরা ওই চেয়েছে, রিভিউ চেয়েছে, সেটা কিন্তু এবার ফুটবলের ইউরো কাপের ক্ষেত্রে হয়নি। এত বড় টুর্নামেন্ট, বিশ্বকাপের পরে সবচেয়ে বড় দামি টুর্নামেন্ট হলো এটা, এই ল্যাটিন আমেরিকার মানে কোপা আমেরিকার যে টুর্নামেন্ট, সেটা এটার তুলনায় কিছু না। আপনাকে মানে আমি ইউরো কাপে, আর এবার যেটা সবচেয়ে বড় প্রাপ্তি আপনাকে বলতে, আমি স্পিডে মানে আপনি সব বলে দিয়েছেন, তো তার জন্য আমার কাজটা অনেক ইজি। এই আমরা কিন্তু এবার কিছু স্কিল দেখেছি, ইউরো কাপে কতগুলো আশ্চর্য গোলও দেখেছি, যেমন ব্যাক বলি দিয়ে ইংল্যান্ডের ব্যাটে গোল করলো, এগুলো আমাদের কিন্তু প্রাপ্তি। এবার এই প্রাপ্তিগুলো আমাদের কাছে নতুন। তারপরে এই যে আপনি স্পেনের যে 16 বছরের ছেলেটি, তো এগুলো তো প্রাপ্তি। এই মানে এত এই টিকি টাকা ফুটবল করেও তো সেমিফাইনালে এসেছে স্পেন, যেটা মানে ইউরোপ আমরা বলতে পারে। তারপরে আমরা সবাই জানি হল্যান্ড মানে একটা লং পাসে খেলা,
দীর্ঘাদেহী প্লেয়াররা, কিন্তু ওদের ভিতরে পায়ের কাজ কিন্তু এবার আছে। পায়ের কাজ দিয়ে ওরা কিন্তু এবারে আপনি দেখবেন সবচেয়ে বড় ইন্টারেস্টিং, কখন আপনার বিরক্তি মনে হয় নিজে খেলা দেখতে ভালো লাগে না, বদ্ধ করে দিই না, সেটা এত আকর্ষণীয় খেলা হচ্ছে এবারের ইউরো, সেটা আমাদের বড় প্রাপ্তি। একেবারে একদম শেষ প্রশ্ন আপনার কাছে, এটা ব্যক্তিগতভাবে আজকে খেলা দেখতে বসে কাকে সাপোর্ট করবে? আমি রেফারিকে সাপোর্ট করবো। না, সেটা তো আপনি একজন প্রফেশনালি রেফারি ছিলেন, তাই রেফারিকে সাপোর্ট ও করবেন। যাতে কোনো ভুল না করে, আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে, ঈশ্বর ওকে মানে সেই জার্মান ভার্সেস স্পেনের, আরে স্পেনের রেফারির মতো ওর গায়ে শক্তি দাও, ওর বুদ্ধি দাও, ওর বিদ্যা দাও, বুদ্ধি সবকিছু ওকে দাও। রেফারি মানেই তো একটা টেম্পারমেন্ট, মাঠের মধ্যে কারণ 90 তিনটা মিনিট টিম খেলাটা খেলে, পরিচালনা করা। তিনটা টিম, আপনি একটু আগে বলেছেন রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি দুজন, ফোর্থ রেফারি একজন, আর দুটো টিম খেলে, তো ওরা একটা টিম, আর তিনটা টিমে খেলা হয়, তার মধ্যে আমার টিম যেন জিতে যায়। খেলার রেজাল্ট যা খুশি হোক, খেলার রেজাল্ট নিশ্চয়ই যে দল ভালো খেলবে, তবে একটু আমাদের স্পেন যতই ভালো খেলুক, যত সুন্দর দৃষ্টিনন্দন, একটু শেয়ারটা থাকবে ফ্রান্সের দিকে, কারণ ফ্রান্সের ফুটবলটা ইউরোপের ঘরানার যে ফুটবল, সেটা ফ্রান্সের মধ্যে আছে। একেবারেই সবাই শেষ করা, আমরা শেষ করব, একদম টাইম আপ হয়ে গেছে, বুঝতেই পারছেন। ইউরোর ডায়েরিতে আজকে শেষ করার আগে সব থেকে যে প্লেয়ারটার দিকে নজর থাকবে, অবশ্যই বিশ্ব ফুটবলের এই মুহূর্তে সেরা স্ট্রাইকার এমবাপে। এমবাপে যদি আজকে পুরনো ফর্মে থাকে, তাহলে টিকিটাকা ফুটবলের কি আর কোনো ভবিষ্যৎ বিশ্ব ফুটবলে আছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। তবে শেষ করার আগে আরেকবারে বলবো, বিশ্ব ফুটবল আজকে দেখবে একটা নতুন ফুটবল, টিকিটাকা ফুটবল, মরান শিল্প এবং সেই সঙ্গে পাওয়ার ফুটবল। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আবার ঠিক 6টা নাগাদ ফিরে আসছে সুমন্ত অন্য কোনো খবরে।